কিছু না, তোমাকে ব্ল্যাকমেইল করছে। আচ্ছা, শোনা যাচ্ছে আশা করছি, দেখাও যাচ্ছে এখন ঠিকঠাক, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের আগের দিন ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, আজকে স্টেট এমার্জেন্সি আর ফিনান্সিয়াল এমার্জেন্সিটা আমরা শুরু করব, ঠিক আছে? তার আগে বলে দিই, স্টেট এমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি সংক্রান্ত কিছু ডেটা, যেগুলো ট্র্যাডিশনাল জিকের মতো কিছু ডেটা, সেগুলো পরে আমি তোমাদেরকে মানে ক্লাসের পরে, আজকে ক্লাসের মধ্যে না, অন্য সময় তোমাদেরকে জাস্ট ডেটাগুলো প্রোভাইড করে দেবো। অনেকের কাছে ট্র্যাডিশনাল জিকের মতো করে আছে, যদি নাও থাকে আমি দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, তো দেখো, স্টেট এমার্জেন্সি তোমরা জানো, কিছুটা জানো। যারা গভর্নর প্রেসিডেন্ট ক্লাস করেছো তারা কিছুটা হলেও জানো যে স্টেট এমার্জেন্সি কেন জারি করা হয়, কে জারি করেন, কিভাবে জারি করেন, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, স্টেট এমার্জেন্সি, আমরা স্টেট এমার্জেন্সি যে জারি হয় সেই স্টেট এমার্জেন্সির আর্টিকেলটাকে আমরা বলি 356। স্টেট এমার্জেন্সি জারি হলে সেই আর্টিকেলটাকে আমরা কি বলি? 356, আর্টিকেল 356, তাই তো? কিন্তু মনে রাখবে, স্টেট এমার্জেন্সির জারি করতে গেলে যে স্পেসিফিক কারণগুলো দরকার বা যেগুলোর জন্য স্টেট এমার্জেন্সি জারি হতে পারে, সেগুলো লেখা আছে আর্টিকেল 355 এ, সেগুলো লেখা আছে আর্টিকেল 355 এ। তাই প্রথম লাইনটাতেই বলা হচ্ছে, স্টেট এমার্জেন্সি ক্যান বি ইম্পোজ ফর 3 স্পেসিফিক রিজন, 3টে স্পেসিফিক রিজনে স্টেট এমার্জেন্সি ইম্পোজ করা যেতে পারে অ্যাজ পার আর্টিকেল 355। অর্থাৎ আর্টিকেল 355 এই 3টে রিজন লেখা আছে। নাম্বার 1, এক্সটার্নাল অ্যাগ্রেশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন কি জিনিস ন্যাশনাল এমার্জেন্সির ক্লাস করে তোমরা বুঝেছো। এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। নাম্বার 2, ইন্টারনাল ডিস্টারবেন্স। ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। আর নাম্বার 3, ডিসরেসপেক্টিং কনস্টিটিউশনাল প্রভিশন। অর্থাৎ যদি কোনো রাজ্য কনস্টিটিউশনাল প্রভিশন মেনে না চলে, ডিসরেসপেক্ট করে কনস্টিটিউশনাল প্রভিশনকে, যে দেশের সংবিধান সেই রাজ্য মানতে বাধ্য নয়, দেশের সংবিধান সেই রাজ্য মানছে না, এবং প্রকাশ্যে তারা বলছে যে আমরা দেশের সংবিধানের এই নিয়মটা আমরা মানব না, এইরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু সেই রাজ্যে স্টেট এমার্জেন্সি জারি করা হবে। কারণ কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে থাকি। আমাদের দেশ প্রকৃত যুক্তরাষ্ট্র নয়, অর্থাৎ বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আরো যতগুলো আছে আর কি, এরা সকলেই, এদেরকে স্টেট বলা হলেও এরা কিন্তু সেই অর্থে এরা স্টেট নয়, ঠিক আছে? এই জন্য এদেরকে বলা হয় অঙ্গরাজ্য, বাংলায় বলা হয়, ঠিক আছে? স্টেট নয়, কারণ স্টেট, ইউএসএ তে যে স্টেট গুলো আছে সেই স্টেট গুলো হচ্ছে তারা রিয়েল স্টেট, তারা এক একটা আলাদা আলাদা দেশ বলতে পারো। তো আমাদের ইউএস এর মতো করে, যুক্তরাষ্ট্রের মতো করে পরিকাঠামোটাকে সাজানো হয়েছে। তাই আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমরা কিন্তু ফেডারেল স্টেট নই, আমরা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থাকি। তাই আমাদের কোন রাজ্য মনে করলেই দুম করে যে কনস্টিটিউশনাল প্রভিশন ডিসরেসপেক্ট করবে, কনস্টিটিউশন মেনে চলবে না, এমনটা মনে করলে সাথে সাথেই সেই রাজ্যে স্টেট এমার্জেন্সি জারি করা হবে, এবং স্টেট এমার্জেন্সি জারির মাধ্যমে পুরো রাজ্যের ক্ষমতা কেন্দ্রের কাছে চলে যাবে। এইটুকু বোঝাতে পারলাম? জয়, বোঝা যাচ্ছে? আচ্ছা, জয়কে অনেকদিন দেখিনি, সকলকেই অনেকদিন দেখিনি। আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল যে তোমাদের সকলকে নিয়ে একটা কোথাও ফিস্ট বা পিকনিক করার, কিন্তু আমার এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, মানে সময় বের করতে পারছি না আর কি। ঠিক আছে, সময় বের করতে পারাটা বড় কথা নয়, কিন্তু সময় বের করে দায়িত্ব নেওয়ার মতো সময় বের করতে পারছি না। যাই হোক, মাথায় আছে আমার, দেখা যাক কি করা যায়। আচ্ছা, প্রোক্লেমেশন, স্টেট এমার্জেন্সি কি করে প্রোক্লেম করা যেতে পারে, ঠিক আছে? কিভাবে স্টেট এমার্জেন্সি জারি করা হয়, কিভাবে জারি করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে কিভাবে স্টেট এমার্জেন্সি জারি করা হয়। কি বলছে, ইফ গভর্নর অফ এ স্টেট, যদি কোন স্টেটের গভর্নর মানে রাজ্যপাল সেন্ড অ্যান এরর কনস্টিটিউশনাল
সরি সেট অ্যান কনস্টিটিউশনাল এরর রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট, যদি প্রেসিডেন্টের কাছে একটা কনস্টিটিউশনাল এরর রিপোর্ট সেন্ড করে, অর্থাৎ প্রেসিডেন্টকে বলল যে সংবিধান মেনে রাজ্য ঠিকঠাক চলছে না, রাজ্য সংবিধানকে ডিসরেসপেক্ট করছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে স্টেট এমার্জেন্সি প্রোক্লেম করতে পারে। করলেই মানে এটা পাঠালেই প্রেসিডেন্ট স্টেট এমার্জেন্সি জারি করে দেবে এমনটা নয়, প্রেসিডেন্ট এই রিপোর্টটা নিয়েও করতে পারে। President can proclaim state emergency in this particular state on the basis of the governor's report. এই গভর্নর রিপোর্টের উপর বেস করে ওই পার্টিকুলার স্টেটে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারে। বোঝা গেল? Or president can collect information from his any other sources, অথবা প্রেসিডেন্ট তার অন্য কোন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে। তার মানে আর্টিকেল 355 এ বা এই স্টেট এমার্জেন্সির মধ্যে এটা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট কেবলমাত্র গভর্নরের কথাতেই যে এমার্জেন্সি জারি করবে এমনটা নয়, প্রেসিডেন্ট তার অন্য যে কোনো সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে যদি মনে করে যে কোনো একটা নির্দিষ্ট স্টেটে এই মুহূর্তে স্টেট এমার্জেন্সি জারি করা উচিত এবং তার যথাযথ কারণ রয়েছে, তাহলেই কিন্তু প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারে। অন্যান্য সোর্স মানে আমরা জানি প্রেসিডেন্ট এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়াল তিনটেরই প্রধান প্রেসিডেন্ট, তাই তো? আচ্ছা, এক্সিকিউটিভ মানে যদি মন্ত্রী পরিষদ, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ প্রেসিডেন্টকে বলে যে আপনি ওই রাজ্যে এই মুহূর্তে স্টেট এমার্জেন্সি জারি করুন কারণ রাজ্যটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে বা রাজ্যের ইন্টারনাল ডিস্টারবেন্স হচ্ছে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য কেন্দ্র চাইছে ওই রাজ্যে স্টেট এমার্জেন্সি মধ্যে রাখতে। সাপোজ বাংলাদেশ বলেছে কলকাতা দখল করে নেব, ঠিক আছে, কলকাতা নাকি 4 দিন হয়ে গেছে যে লোকটা বলেছিল বুড়োটা, ঠিক আছে। তো হ্যাঁ বাবা, এখানে আবার ইমোজি টিমোজি দেওয়া যায় নাকি? কে দিল ওটা? এটা হেসে হেসে চলে গেল কেউ? স্যার আমি স্যার। ওটা কোথা থেকে দেওয়া যায়? আমার বোধহয় আপডেট নেই। আচ্ছা অবাক হয়ে গেল। ওই দেখো ডিরয়ও হাসছে। স্যার ওই তো অপশনই থাকে নিচে যেখানে মাইক ফাইক অন করা হ্যান্ড রেজের পাশে। আমার অপশন দেখাচ্ছে না, আমার হ্যান্ড রেজের পাশে 3 ডট দেখাচ্ছে। ও আচ্ছা হ্যাঁ পেয়েছি 3 ডটেই পেয়েছি। আচ্ছা তো যাই হোক, তো হ্যাঁ তো বলছে কলকাতা দখল করে নেবে। তো এখন কলকাতা যে যদি দখল করে নিতে আসে তার মানে ওরা ওখানে কলকাতার উপর আক্রমণ করতে চাইছে। এখন দেখা গেল সত্যি আক্রমণ হয়ে গেল, তখন কি করা যাবে? তখন কেন্দ্র যদি চায় যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্টেট এমার্জেন্সি জারি করা হোক কারণ এক্সটার্নাল অ্যাগ্রেশন হচ্ছে, সেক্ষেত্রেও হতে পারে। মানে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের কথা বললাম। তাহলে এক্সিকিউটিভ প্রধান প্রেসিডেন্ট সে তার এক্সিকিউটিভ সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে কোনো রাজ্যে স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। লেজিসলেটিভ জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে। কোন একটা রাজ্যের অবস্থা এতটাই খারাপ যে রাজ্যে পার্লামেন্টের লোকসভা রাজ্যসভা উত্তাল হয়ে গেল যে ওই রাজ্যে এই মুহূর্তে এমার্জেন্সি জারি করা উচিত, অবস্থা খুব খারাপ, ইন্টারনাল ডিস্টারবেন্স যেটা মণিপুরে চলছে, তাহলে সেক্ষেত্রে পারলে স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। অথবা জুডিশিয়াল তো রয়েছেই, জুডিশিয়ালের এমন প্রচুর এক্সাম্পল রয়েছে। আমি চেষ্টা করব পরে স্টেট এমার্জেন্সি আরো একটা এক্সটেন্ডেড ক্লাস করানো, সেখানে স্টেট এমার্জেন্সির পুরো ঘটনা বা কোথায় কখন কিভাবে স্টেট এমার্জেন্সি জারি হয়েছে। জুডিশিয়ালে প্রচুর এরকম এক্সাম্পল রয়েছে, জুডিশিয়াল ইনফরমেশনের মাধ্যমে স্টেট এমার্জেন্সি হয়তো জারি হয়নি, হয়তো কেন ভারতবর্ষে এখনো জারি হয়নি জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে, কিন্তু প্রচুর হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বহু স্টেট গভর্নমেন্টকে থ্রেট দিয়েছে যে ঠিকঠাক না চললে কিন্তু আমরা এমার্জেন্সি জারি করাবো, ঠিক আছে। কারণ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি প্রেসিডেন্টকে বলে দেয় যে স্টেট এমার্জেন্সি জারি করান, তো তার উপরে শুধু কনস্টিটিউশনের ইন্টারপ্রেটার দুটো হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, তার মধ্যে হাইয়েস্ট ইন্টারপ্রেটার সুপ্রিম কোর্ট, তো তাহলে তো আর কিছু বলার নেই। প্রেসিডেন্ট তো সেখানে প্রায় এক প্রকার বাধ্য থাকবে বলেই মনে হয় আমার নিজের। কেন মনে হয় কেন বলছি, কারণ এখনো যেহেতু এই প্রসেসে জারি হয়নি, তবে বহু হাইকোর্ট ভারতবর্ষের বহু স্টেট গভর্নমেন্টকে কিন্তু এই থ্রেট দিয়েছে যে আমার কথার বিরুদ্ধে হলে বা এই কাজগুলো না হলে কিন্তু এমার্জেন্সি জারি করাবো, ঠিক আছে, বোঝা গেল। যেমন আমার লাস্ট মনে পড়ছে বেশ কিছু বছর আগে, মানে 2019-20 মানে লকডাউনের আগের পিরিয়ডটা হবে, এই সময় ওই আসামের যে হাইকোর্ট মানে ওই গুয়াহাটি হাইকোর্ট, ঠিক আছে, তখন কি হচ্ছিল ওই ত্রিপুরাতে
তখন যে সরকার ছিল সেই সরকার প্রচুর রকম ভাবে মানে ফেক এফআইআর করছিল, প্রচুর ফেক এফআইআর করছিল, সাধারণ মানুষকে প্রচুর রকম ভাবে হ্যারাস করছিল, সাধারণ মানে বিরোধী লোকজনকে, সরকার বিরোধী যারা ছিল তাদেরকে। ঠিক আছে, তো গুয়াহাটি হাইকোর্ট কিন্তু বলে দিয়েছিল এইরকম ঘটনা যদি ক্রমাগত ঘটতে থাকে তাহলে কিন্তু আমরা এমার্জেন্সি জারি করাবো। ঠিক আছে, এটা আমার লাস্ট এক্সাম্পল মনে পড়ছে। যাই হোক, আচ্ছা, তো প্রেসিডেন্ট কিন্তু অন্য অন্য সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে, সেটা বোঝানোর জন্যই তিনটে উইংস এর কথা বললাম। তাছাড়াও এমার্জেন্সির বাইরে মিসলেনিয়াস প্রভিশন বলে একটা পার্ট আছে, তোমরা জানো, পার্ট 19, যেখানে মিসলেনিয়াস প্রভিশন আছে, সেখানেই বলা হচ্ছে অ্যাজ পার আর্টিকেল 365 অনুযায়ী ইফ, মনে রাখা খুব সহজ, 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, যেটা এমার্জেন্সি পার্টের মধ্যে বলছে, আর এমার্জেন্সি পার্টের বাইরেও 365, একটু উল্টে দিলেই দেখো 56 আর 65। ঠিক আছে, সেখানে বলছে ইফ স্টেট ইজ নট ফলোইং দ্য ডাইরেকশন অফ সেন্টার, যদি স্টেট সেন্টারের ডাইরেকশন ফলো না করে তাহলেও কিন্তু সেন্টার চাইলে স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। সেন্টার মানে প্রেসিডেন্ট চাইলে স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। সেই জন্য প্রত্যেকটা রাজ্য যাই করুক না কেন, যতই কেন্দ্রের বিরোধিতা করুক না কেন, সেখানে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার কেন্দ্রের মেনে চলতে তারা বাধ্য থাকে, যদি দেখে যে কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা আছে। যেমন একটু ভেবে দেখো যে চীনের সাথে যখন ওইরকম একটা ওই ডোকলাম ইস্যু নিয়ে গন্ডগোল চলছিল, তার কিছুদিন পরেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল চায়নাতে একটা বিজনেস সামিটে। ঠিক আছে, সেখানে কিন্তু কেন্দ্র বারণ করেছে, মুখ্যমন্ত্রী যাননি, এবং মুখ্যমন্ত্রী জাননি যে তা না, মুখ্যমন্ত্রীটা নিয়ে পরে কোনো উচ্চবাচ্চা করেননি, উনি চাইলে এটা নিয়ে রাজনৈতিক খাতা ছোড়াছুড়ি করতে পারতেন, কিন্তু উনি করেননি। তার কারণ স্টেট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেন্ট্রালের গাইডলাইন ফলো করতে বাধ্য, নতুবা কিন্তু 365 অনুযায়ী আবার স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এছাড়াও আমাদের এক্সট্রা প্রভিশন আছে মিসলেনিয়াস পার্টের মধ্যে, পার্ট 19 এর মধ্যে আর্টিকেল 365 এ। ঠিক আছে, কি আছে সেখানে বলছে যদি কোনো স্টেট সেন্টারের ডাইরেকশন ফলো না করে তাহলে কিন্তু সেখানে স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। বোঝা গেছে এই পুরো স্লাইডটা যা যা লেখা আছে, যা যেগুলো বললাম। তাহলে পরেরটাতে যাব। টুম্পা বোঝা গেছে? টুম্পা আছে? আচ্ছা, জ্যোতিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা জানো ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রেও পড়েছো যে এমার্জেন্সি জারি হলে কিন্তু একটা পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে। এমার্জেন্সি জারি হলে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে। পার্লামেন্টারি অ্যাপ্রুভাল কেন লাগে এমার্জেন্সি জারি হলে? কারণ আমাদের গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, সেখানে এক্সিকিউটিভ অর্ডার বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে এমার্জেন্সি জারি হয়ে যাবে, এবং গণতান্ত্রিক দেশে জনগণ কি চাইছে তার তো একটা মতামত নেওয়া দরকার। এখন জনগণ কি চাইছে মানে পুরো ভারতবর্ষে একটা এমার্জেন্সি নিয়ে আবার ভোট করানো হবে নাকি? নিশ্চয়ই না, জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের বক্তব্যটাকে নেওয়া হয়। আচ্ছা, সুতরাং পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগবে। এখানে কি বলছে দেখো, মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য বোথ হাউসেস উইদিন 2 মান্থস। 2 মাসের মধ্যে উভয় পক্ষ থেকে অবশ্যই এটা অ্যাপ্রুভ করাতে হবে। ঠিক আছে, অর্থাৎ উভয় পক্ষ মানে লোকসভা, রাজ্যসভা, এই উভয় পক্ষ থেকে কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে, যেদিন থেকে এমার্জেন্সি জারি হচ্ছে সেদিন থেকে 2 মাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, if রাজ্যসভা approves it within 2 months, যদি রাজ্যসভা 2 মাসের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেয়, and লোকসভা dissolved before approving, এবং লোকসভা দেখা গেল অ্যাপ্রুভ করার আগে ডিসলভ হয়ে গেল, then proclamation survives until 30 days from the first sitting of new লোকসভা। তাহলে কি হবে? তাহলে এই যে প্রোক্লেমেশনটা, এটা কিন্তু থেকে যাবে। এটা লোকসভার নতুন যে লোকসভা আসবে সেই লোকসভার ফার্স্ট সিটিং বা প্রথম মিটিং পর্যন্ত, এটা প্রথম মিটিং থেকে 30 দিন পর্যন্ত এটা ওয়েটে থাকবে। ব্যাপারটা অনেকেই বুঝতে পারেনি, আরো একবার ভালো করে বলছি, তারপরে অন্যরকম ভাবে বোঝাচ্ছি। সাপোজ পশ্চিমবঙ্গে স্টেট এমার্জেন্সি জারি হয়েছে, এই মুহূর্তে সিনারিও ভাবো, কিছু একটা ঘটেছে, বাংলাদেশ আক্রমণ করেছে, পশ্চিমবঙ্গে স্টেট এমার্জেন্সি জারি হয়েছে। এখন এই এমার্জেন্সি যে জারি হলো, এটা থাকবে কি থাকবে না, এটা ঠিকঠাক এটাকে আমরা মানছি কি মানছি না, তার জন্য তো আমাদের পার্লামেন্টের অ্যাপ্রুভাল দরকার। এখন পার্লামেন্টে এই সময় অ্যাপ্রুভালের জন্য যাওয়া হয়েছে।
এটা রাজ্যসভা দেখা গেল 2 মাসের মধ্যে, মানে আমি ধরলাম যে ডিসেম্বরের 1 তারিখে স্টেট এমার্জেন্সি পশ্চিমবঙ্গে জারি হয়েছিল, ডিসেম্বরের 8 তারিখে রাজ্যসভা থেকে এটা পাস হয়ে গেছে। এবার লোকসভাতে আলোচনা চলছে বা লোকসভাতে ব্যাপারটা পেন্ডিং রয়েছে এখনো, কারণ অন্য কোনো ইস্যু আছে। সেই ইস্যুর মাঝেই বর্তমান কেন্দ্র সরকার চালাচ্ছে কে? এনডিএ দুটো বড় শরিক চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার, তারা দুজন সরে গেছে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা কমে গেছে এনডিএতে, মানে লোকসভায়, এবং সরকার কোন রকম ভাবে পড়ে গেছে বা লোকসভা ডিসলভ হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে পুনরায় আবার যে নতুন লোকসভা গঠন হবে, সেটা ভোটাভুটির মাধ্যমে হতে পারে বা অন্য নতুন কোনো সরকার আসতে পারে। পুনরায় নতুন যে লোকসভা গঠন হবে, সেই যে লোকসভাটা আসবে, সেই নতুন লোকসভার যে প্রথম সিটিং, মানে যেদিন প্রোটেম স্পিকার সমস্ত এমপিদেরকে শপথ বাক্য পাঠ করানো শুরু করে বা করে না, তার আগে তারা প্রথম সিটিং, মানে সেই দিনই যেদিন প্রেসিডেন্ট এসে প্রথম লোকসভায় বক্তব্য রাখে, এটা বলতে পারি আমি। সেদিন থেকে 30 দিন পর্যন্ত, মানে 1 মাস পর্যন্ত এটা কিন্তু লোকসভার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে বসে থাকে। তার মানে ততদিন কিন্তু ওই রাজ্যে এমার্জেন্সি চলছে, এবং এমার্জেন্সিটা পার্লামেন্ট থেকে পাস হবে কি হবে না সেটা ওয়েটিং এ রয়েছে। এবার বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রসেনজিৎ? হ্যাঁ স্যার। সুতপা আর শরণ্যা? হ্যাঁ স্যার। হ্যাঁ, শরণ্যা হাত তুলে দিয়েছে। মৌসুমী কি হাত তুলবে নাকি তুলবে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এই যে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হবে, এটার জন্য কি মেজরিটি লাগবে? এটার জন্য সিম্পল মেজরিটি লাগবে। সিম্পল মেজরিটি মানে যতজন ওই দিন উপস্থিত আছে এবং যতজন ভোট দিচ্ছে তাদের মধ্যে মেজরিটি থাকলেই হবে। তার মানে দেখা গেল লোকসভার মোট সদস্য 545 জন, কিন্তু ওই দিন ভোটের দিনে উপস্থিত আছে 500 জন, এবং বাকি সেই 500 জনের মধ্যে 100 জন বলছে আমরা এই ভোটে অংশগ্রহণ করব না। তাহলে কতজন ভোট দিচ্ছে? 400 জন। তাহলে 400 জনের মধ্যে 201টা ভোট যদি এই এমার্জেন্সির পক্ষে চলে যায়, তাহলেই আমার বিলটা পাস হয়ে যাবে, এটা ধরে নেওয়া হবে। তার মানে সিম্পল মেজরিটি এটা দরকার। সিম্পল মেজরিটি মানে, ব্যাপারটা আরো একবার বলে দিলাম, মোর দ্যান 50% প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। ঠিক আছে, যারা প্রেজেন্ট আছে এবং যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে মোর দ্যান 50% ভোট পড়লেই হলো। আচ্ছা, নেক্সট কি বলছে? ইফ অ্যাপ্রুভড দেন কন্টিনিউড ফর 6 মান্থ। যদি একবার পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এমার্জেন্সিটা 6 মাস কন্টিনিউ করবে। ক মাস? 6 মাস। একেবারে ন্যাশনাল এমার্জেন্সির মতোই। নতুন নতুন ন্যাশনাল এমার্জেন্সি পড়েছো, আশা করছি ভুলে যাওনি। ঠিক আছে, কোন দিন থেকে 6 মাস? যেদিন রাষ্ট্রপতি প্রক্লেম করেছিলেন সেদিন থেকে 6 মাস। বোঝা গেল? আচ্ছা, ক্যান বি এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ ম্যাক্সিমাম 3 ইয়ার্স। তাহলে 6 মাস করে কতদিন এক্সটেন্ড করা যাবে? টোটাল মোট 3 বছর এক্সটেন্ড করা যেতে পারে। ন্যাশনাল এমার্জেন্সির সাথে স্টেট এমার্জেন্সির একটা পার্থক্য এখানে খুঁজে পেলে কি রোহিত? এখানে একটা পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে? রোহিত কি বলছে? হ্যাঁ স্যার। কি পার্থক্য পেলে? স্যার ওটা 6 মাস পরে, মানে ওর 6 মাস 6 বার করা যেত স্যার ওটা টোটাল। ওটা 6 মাস করা, মানে 6 বারের বেশি করা যেত না? এরকমই তো লেখা না স্যার, 6 মাসই যেত মনে হয়। না, পড়নি বাড়িতে। স্যার পড়েছি, একটু আগেই পড়লাম স্যার। ও আচ্ছা, তাহলে রানা বলতে পারবে? রানা, কি পার্থক্য এখানে পেলাম ন্যাশনাল এমার্জেন্সির সাথে? স্যার রানা সম্ভবত একটু বাইরে আছে। আচ্ছা, এই অনলাইন ক্লাস এই একটা দারুণ ভাই। এক বছর এক্সটেন্ড তো করা যায় স্যার, 1 বছর। আচ্ছা, রনল বড় দেখি এই জায়গাটায় কি পার্থক্য পেলাম? স্যার 2 বছর এক্সটেন্ড করা যায় ন্যাশনাল এমার্জেন্সি, আর স্টেটটা 3 বছর। কোথায় এক্সটেন্ড করা যায় 2 বছর? করেইনি কেউ বাড়িতে। অর্পিতা বলে দাও। স্যার 6 মাস এক্সটেন্ড করা যায়। আচ্ছা, অর্পিতা বলে দাও। স্যার ন্যাশনাল এমার্জেন্সি মানে যতবার খুশি এক্সটেন্ড করা যায়, কিন্তু 6 মাস অন্তর ওটা একটা করে মানে অ্যাপ্রুভাল
লাগে শুধুমাত্র, একদম। কিন্তু ওটা কোনো ফিক্স ডেট নেই, ওটা যতবার খুশি ওটা এক্সটেন্ড করা যায়। একদম আর স্টেট এমার্জেন্সি 3 ইয়ার্স এর বেশি ওটা এক্সটেন্ড করা যায় না। একদম স্টেট এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, যে এমার্জেন্সি হোক না কেন, একসাথে আমি 6 মাস রাখতে পারবো। 6 মাস হয়ে গেল, আবার একবার অ্যাপ্রুভ করে আবার 6 মাস, আবার অ্যাপ্রুভ করে আবার 6 মাস, এইভাবে চলতে পারি। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি এইভাবে আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত চলতে পারি। 6 মাস 6 মাস 6 মাস 6 মাস করে আমি 600 বছর চালিয়ে দিতে পারি। কিন্তু স্টেট এমার্জেন্সিতে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে ম্যাক্সিমাম 3 বছর চালাতে পারি এইভাবে। তার মানে এই 6 মাস 6 মাস এক্সটেনশনটা মোট আমরা 6 বার করতে পারি ম্যাক্সিমাম, তাই তো? মানে এক্সটেনশন 5 বার করতে পারি, কিন্তু 6 মাস 6 মাস করে মোট 6 বার চলতে পারে, 6টা ইনস্টলমেন্ট চলতে পারে, একদম পাতি ভাষায় বললে। সেটাই বোঝাচ্ছে তো টুম্পা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা কি বলছে, ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু ঠিক একই রকম, যে একবার অ্যাপ্রুভড হয়ে গেলে 6 মাসের জন্য কন্টিনিউ হবে, আবার 6 মাস পরে আবার এক্সটেন্ড করা যাবে 6 মাসের জন্য। এইভাবে ন্যাশনাল এমার্জেন্সি আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। কিন্তু স্টেট এমার্জেন্সি ঠিক একই নিয়ম, একটানা 6 মাস চলবে, আবার এক্সটেন্ড করলে আবার 6 মাস, কিন্তু ম্যাক্সিমাম 3 বছর। 3 বছরের বেশি আর করা যাবে না। দেখা গেল স্টেট এমার্জেন্সি জারি হয়েছে ওই যে বললাম ডিসেম্বরের 1 তারিখ 2024, তাহলে সেখান থেকে যদি ডিসেম্বরের 1 তারিখ থেকে 2024 আমি 3 বছর হয়ে গেছে, মানে 2027 ডিসেম্বরের 1 তারিখ হয়ে গেছে। তারপরে কিন্তু আর আমি অ্যাপ্রুভ করে সেটাকে আবার 6 মাস বাড়াতে পারবো না, যদি স্টেট এমার্জেন্সি হয়। যদি ন্যাশনাল এমার্জেন্সি হয়, ওটা যতবার অ্যাপ্রুভ হতে থাকবে ততবার বাড়তে থাকবে, তত এমার্জেন্সি আবার 6 মাসের জন্য বেড়ে যাবে। আর যেটা 1 বছর করে বলছো, ওটা ন্যাশনাল এমার্জেন্সির সময় বলেছিলাম লোকসভার মেয়াদকাল। ঠিক আছে, ভালো করে পড়ো, ভালো করে ভিডিওটা দেখো। সমস্যা কি হয় বলতো, ক্লাসে খুব ভালো বুঝলে, মানে আমি একটা স্টুডেন্ট হিসাবে বলছি, আমার ক্ষেত্রে এই সমস্যা হতো, আজও হয়। যে জিনিসটা আমার মনে হয় যে খুব ভালো বুঝে গেছি, তখন আমার সেটা আর বাড়িতে পড়তে ইচ্ছা করে না, সেখানেই আমার দুর্বলতা চলে আসে। আর যেটা মনে হয় যে বুঝতে একটু অসুবিধা আছে, 2-1 বার পড়তে হবে, সেটা কিন্তু স্ট্রং হয়ে ওঠে সেই সাবজেক্টটা বা সেই চ্যাপ্টারটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে আশা করছি। পরেরটাতে যাচ্ছি। পরের লাইনে বলছে এই যে 6 মাস 6 মাস করে আমি মোট 3 বছর বাড়াতে পারি, তার মানে এক্সটেনশন ম্যাক্সিমাম আমি 5টা করতে পারি, আর প্রথম যেটা জারি হয়েছিল সেটা ধরলে 6টা। এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিচ্ছে মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সময় আমি বলেছিলাম ন্যাশনাল এমার্জেন্সিতে যেসব কাণ্ডগুলো ঘটেছিল, তারপরে ন্যাশনাল এমার্জেন্সির কোমর ভেঙে গেছিল। ন্যাশনাল এমার্জেন্সি আর তারপর থেকে মাথা চড়া দিয়ে কখনো দাঁড়াতে পারেনি। স্টেট এমার্জেন্সিতেও এখানে নাক গলাচ্ছেন সেই 44th Amendment Act 1978। কি বলছে 44th Amendment Act 1978 introduced a new concept, একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করলো। কি কনসেপ্ট? বিয়ন্ড 1 ইয়ার, 1 বছরের উপরে প্রেসিডেন্ট রুল ক্যান বি এক্সটেন্ডেড বাই 6 months at a time only when। তার মানে এই লাইনটার মানে বলছে যে প্রথম ন্যাশনাল এমার্জেন্সি জারি করলো প্রেসিডেন্ট, সেটা পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হলো 6 মাস, তারপরে আবার পার্লামেন্টে পুনরায় অ্যাপ্রুভ করে আরো 6 মাস বাড়ানো হলো, মানে 1 বছর হয়ে গেল, তাই তো? এবার বিয়ন্ড 1 ইয়ার, এই 1 বছরের বেশি যদি বাড়াতে হয় আমার, তাহলে আবার 6 মাস করে 4 বার বাড়াতে পারি আমি, মানে আরো 2 বছর বাকি আছে। সেক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন দিয়ে দিচ্ছে, যে এই দুটো কন্ডিশন হলে তবেই বাড়াতে পারি। এই দুটো কন্ডিশন যদি না থাকে, তাহলে 1 বছরেই গিয়ে স্টেট এমার্জেন্সিটা শেষ করে দিতে হবে। কি কন্ডিশন? নাম্বার 1, প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি শুড বি ইন অপারেশন। সেক্ষেত্রে আমি যদি ন্যাশনাল এমার্জেন্সি চলে দেশের মধ্যে, বা দেশে ন্যাশনাল এমার্জেন্সি চলছে, এইরকম সিচুয়েশন যদি থাকে, তাহলে আমি 1 বছর পরে গিয়ে আবার বাড়াতে পারি। আর নাম্বার 2, if election commission clarified that the general assembly of general election, এটা ভুল আছে, এটা ইলেকশন হবে, ঠিক করে নিও। general election of legislative assembly of the concerned state cannot be held on account of difficulties। ঠিক আছে, যদি ইলেকশন কমিশন এটা বলে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে জেনারেল ইলেকশন ওই স্টেটে হওয়ার উচিত, মানে এমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে
ওই স্টেটে এই মুহূর্তে এমার্জেন্সি শেষ হয়ে গেলেই ভোট করানোর মতো পরিস্থিতি নেই, এটা যদি ইলেকশন কমিশন মনে করে তাহলেই কিন্তু আরো 6 মাস করে বাড়ানো যেতে পারে, তবে ম্যাক্সিমাম 3 বছর অবধি। এবারে সত্যি কথা তুলে বলতো এই ব্যাপারটা, এই কন্ডিশনটা বুঝতে কার কার অসুবিধা হলো? আমি আরো একবার বুঝিয়ে দেবো যদিও। হ্যাঁ, টুম্বা বলছে আমার অসুবিধা হলো। আচ্ছা, একটু দেখে নি ব্যাপারটা। আমরা প্রথমে কি জানলাম? আমরা প্রথমে জানলাম স্টেট এমার্জেন্সি ম্যাক্সিমাম 6 মাস করে ম্যাক্সিমাম 3 বছর আমরা এটাকে টানতে পারি, তাই তো? তাহলে আমরা 6 মাসের কিছু উইন্ডো বানিয়ে নিই। স্ক্রিন দেখা যাচ্ছে? সাদা স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমার এই 6 মাসের একটা স্টেট এমার্জেন্সি চললো, পরের উইন্ডো আবার এটা চললো 6 মাস, ম্যাক্সিমাম কভার চলতে পারে, এটা চললো আরো 6 মাস, এটা আরো 6 মাস, মানে 4 বার হলো, মানে 2 বছর হয়ে গেল। এটা চললো আরো 6 মাস, 2.5 বছর হলো। এটা চললো আরো 6 মাস, 3 বছর হলো। এরপরে কি স্টেট এমার্জেন্সি চলতে পারে? আর হ্যাঁ কি না? আর চলতে পারে না, ঠিক আছে? এখন মজার ব্যাপারটি এটা হলো যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অরিজিনাল কনস্টিটিউশনে বলা ছিল যে আমরা ম্যাক্সিমাম 3 বছর স্টেট এমার্জেন্সি টানতে পারি, 6 মাস করে। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বললো যে এই ম্যাক্সিমাম 3 বছর যে টানতে পারি তার মধ্যেও কিছু কন্ডিশন লাগালো। কি কন্ডিশন? বললো যে প্রথম দুটো আমরা জেনারেলি টানতে পারি, 6 মাস স্টেট এমার্জেন্সি চললো, আবার অ্যাপ্রুভ করে আবার 6 মাস স্টেট এমার্জেন্সি চললো, জেনারেলি প্রথম দুটো টানতে পারি। কিন্তু তারপরে আবার 2 বছর যদি আমাদেরকে টানতে হয়, বা তারপরে আবার 6 মাস, আবার 6 মাস, আবার 6 মাস করে যদি একটাও যদি টানতে হয় বা পুরোটাও যদি টানতে হয় 6 মাস করে, তাহলে এরপর থেকে দেখবো আমরা ওই কন্ডিশন দুটো আছে কিনা তবেই টানতে পারবো, নতুবা টানতে পারবো না। প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন দেশে ওই সময় ন্যাশনাল এমার্জেন্সি যদি চলে তাহলেই আরো 6 মাস এটাকে এক্সটেন্ড করতে পারবো। আবার এখানে এসে দেখলাম ন্যাশনাল এমার্জেন্সি এখনো চলছে, আরো 6 মাস। আবার দেখলাম ন্যাশনাল এমার্জেন্সি তাও বন্ধ হয়নি, আরো 6 মাস। আবার দেখলাম ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ হয়নি, আরো 6 মাস। কিন্তু এখানে এসে যদি দেখি ন্যাশনাল এমার্জেন্সি বন্ধ হয়নি, তাহলে আর কিছু করার নেই, কারণ ম্যাক্সিমাম 3 বছর হয়ে গেছে। এইটুকু বোঝা গেছে প্রথমটা? হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি বলছে? সেকেন্ড কন্ডিশন বলছে স্টেট এমার্জেন্সি জারি করলে রাজ্য সরকার ভেঙে দেয়া হয়, রাজ্য সরকার আর থাকে না, রাজ্যের বিধানসভা ভেঙে যায়। তাহলে স্টেট এমার্জেন্সি যখন উঠে যাবে তখন আবার রাজ্যে ভোট করাতে হবে। তাই সেকেন্ড কন্ডিশনটা বলছে ইলেকশন কমিশন যদি বলে যে ওই রাজ্যে এই মুহূর্তে ভোট করানোর মতো কন্ডিশন নেই, মানে রাজ্যের অস্থিরতা এখনো বজায় আছে, আমার পক্ষে সম্ভব না ওই রাজ্যে গিয়ে এখন ভোট করানো, সেক্ষেত্রে আরো একবার পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে আবার 6 মাস বাড়ানো যেতে পারে। তারপরে যদি আবার ইলেকশন কমিশন বলে যে না এখনো সম্ভব নয়, তাহলে আবার 6 মাস। তারপর এখানে এসে যদি বলে এখনো সম্ভব নয়, আবার 6 মাস। আবার এখানে এসে বললো তাও সম্ভব না, আবার 6 মাস। আবার এখানে এসে বললো ভাই আমি পারবো না, তখন আর কিছু করার নেই, তোমাকে পারতেই হবে, কারণ ম্যাক্সিমাম 3 বছর আমার হয়ে গেছে। তাহলে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ কি হলো? এই কন্ডিশনটা লাগানো হলো যাতে করে এই ম্যাক্সিমাম 3 বছর, অর্থাৎ কোন জায়গা স্টেট এমার্জেন্সি জারি হলো মানে পার্লামেন্ট তার ক্ষমতা দিয়ে 3 বছরই চালাবো, তার আগে বন্ধ করব না, এটা না করতে পারে। বোঝা গেল? সকলেই বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, তাহলে এটা বুঝে গেছি। এই স্লাইডটা আমরা পরেরটাতে যাচ্ছি। কি বলছে? রিভোক, এটাকে আমরা বলবো রিভোকেশন, ঠিক আছে? যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারবে রিভোকেশনের মধ্যে কি বলছে। প্রেসিডেন্ট ক্যান রিভোক অ্যাট এনি টাইম উইদাউট এনি অ্যাপ্রুভাল। তাহলে ন্যাশনাল এমার্জেন্সিতে অরিজিনাল কনস্টিটিউশনে ঠিক যেমন ব্যাপারটা ছিল সেটাই স্টেট এমার্জেন্সিতেও রয়ে গেছে। প্রেসিডেন্ট যে কোনো সময় এটাকে রিভোক করে নিতে পারবে উইদাউট এনি অ্যাপ্রুভাল। প্রেসিডেন্টের যখন মনে হবে তখনই যে কোনো রাজ্যের স্টেট এমার্জেন্সি বন্ধ করে দিতে পারে। আর কি বলছে? নো ইম্প্যাক্ট অন ফান্ডামেন্টাল রাইটস। তার মানে
যদি পশ্চিমবঙ্গের যে কোনো কারণে স্টেট এমার্জেন্সি জারি হয় তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের ফান্ডামেন্টাল রাইটের উপর কোনো রকম আঘাত আসবে না। ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে সাধারণ মানুষের একটু ভয়ের কারণ আছে, সেখানে ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্ট গুলো সাসপেন্ড হয়ে যেতে পারে, যেটা তোমরা পড়েছো। কিন্তু স্টেট এমার্জেন্সি জারি হলে ফান্ডামেন্টাল রাইটের উপর কোনো সমস্যা হবে না, কোনো কিছু হবে না, সেটা নিয়ে সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না। যার জন্যই স্টেট এমার্জেন্সি যে পিরিয়ড জারি থাকে, যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটাকে আবার বেশ কিছু পলিটিক্যাল সায়েন্টিস্ট ভারতবর্ষের এই সময়টাকে বা ভারতবর্ষের রাজ্যের এই সময়টাকে শ্যাডো গভর্নমেন্ট বলে। ঠিক আছে, তোমরা পড়েছো বা জানো যে ব্রিটেনে বিরোধী দল নেতা এবং তাদের বিরোধী দলের যে নেতা নাগরিকরা থাকে তাদেরকে আমরা শ্যাডো গভর্নমেন্ট বলি, এবং ভারতবর্ষেও কিন্তু এটাকে শ্যাডো গভর্নমেন্ট বলা হচ্ছে। কেন? কারণ দেখো, যদি এই মুহূর্তে স্টেট এমার্জেন্সি জারি হয় তাহলে তোমরা যারা অনলাইন ক্লাস করছো অনলাইন ক্লাসই করবে, যারা যাচ্ছ কোথাও কাজ করছো কাজই করবে, কারোর কোনো সমস্যা হবে না। কেবলমাত্র সমস্যা কি হবে? স্টেট লেজিসলেটিভ ডিসলভ হয়ে যাবে, অর্থাৎ রাজ্য বিধানসভা ভেঙে যাবে, সরকার পড়ে যাবে। ঠিক আছে, তো সরকার পড়ে গেলে আমার কি হবে? যেখানে মুখ্যমন্ত্রী রাজ্য চালাচ্ছে সেই মুখ্যমন্ত্রীর জায়গাটা কে নিয়ে নেবে? মুখ্য সচিব নিয়ে নেবে। ঠিক আছে, রাজ্যের ডিস্ট্রিক্ট গুলোর দায়িত্ব ডিএম এর কাছে চলে যাবে। যে পুলিশ মন্ত্রী যে আছে, পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিয়ে নেবে যে রাজ্যের যে হোম সেক্রেটারি আছে সে নিয়ে নেবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট তখন মন্ত্রীদের হাত থেকে চলে যাবে সরাসরি সেক্রেটারিদের হাতে। বোঝা গেল? এখন যেমন মন্ত্রী আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং তার আন্ডারে একটা করে সেক্রেটারি আছে আইএস, তখন সরাসরি সেক্রেটারিদের হাতে চলে যাবে। তো সুতরাং আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না, আমাদের মনে হবে সব ঠিকঠাকই চলছে। খুব বেশি হলে কি হতে পারে, যে সরকার পড়ে গেছে সেই সরকারের বেশ কিছু পলিসি সেগুলোকে সাসপেন্ড করে দেওয়া হতে পারে, মানে একেবারেই বন্ধ করবে তা নয়, সাসপেন্ড রাখলো যে ভোটের পরে যদি আবার সরকার ফিরে আসে সে চালাবে, নতুবা চালাবে না। খুব বেশি হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে পারে, খুব বেশি হলে কন্যাশ্রী রূপশ্রী বন্ধ করে দিতে পারে, তার বেশি কিছু করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষের জীবন মানে প্রতিনিয়ত জীবনে আর অন্য কোনো পরিবর্তন তারা দেখতে পাবে না। সেই জন্য এই সময়টাকে শ্যাডো গভর্নমেন্ট বলা হয়। বোঝাতে পারলাম? তাহলে আরো একটা এফেক্ট কি দেখলাম? আরো একটা এফেক্ট দেখলাম যে লেজিসলেটিভ, স্টেট লেজিসলেটিভ ডিসলভ হয়ে যায়। এখানেও একটা মজার ব্যাপার। কি মজার ব্যাপার? মজার ব্যাপার এটাই যে স্টেট এমার্জেন্সি জারি করলে স্টেট লেজিসলেটিভ ডিসলভ হয়ে যায়। সেই জন্যই কিন্তু বিরোধীরা সব সময় বলে যে এমার্জেন্সি জারি করো, 356 জারি করো। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যারা আছে তারা বলে তো যে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি জারি করা উচিত, বলে কিনা? শুনেছো তোমরা? এই জন্যই বলে। কেন বলে? কারণ ভাই খুব সত্যি কথা, এখন এটা খুব সত্যি কথা, এখন অন্য কোন রাজনৈতিক দল, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যেই হোক, তারা তো ভোটে জিততে পারেনি। তাহলে এখন তো ভোটে না জিতেও সরকারকে ফেলে দেওয়ার একটা উপায়, সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি জারি করা। তাই কিছুই হলে আমরা তাড়াতাড়ি করে কি বলি? স্টেট এমার্জেন্সি জারি করে দেওয়া। তা আমিও বলি, সেটা না, এই নির্ভয়া কাণ্ড, এই অভয়া কাণ্ড, তিলোত্তমা কাণ্ড, সে আমারও বারবার মনে হয়েছে রাজ্যে স্টেট এমার্জেন্সি জারি করা উচিত। ঠিক আছে, বোঝা গেল? তো বিরোধীরা কেন বলে? এটা হলেই সরকার পড়ে যাবে, পুনরায় ভোট করতে হবে, আবার একটা নতুন সুযোগ। ঠিক আছে, তার জন্য বলে। আবার উল্টোটা দেখো, ন্যাশনাল এমার্জেন্সি হলে ঠিক তার উল্টো হয়ে যায়। ন্যাশনাল এমার্জেন্সি হলে কিন্তু কেন্দ্র সরকার তো পড়বেই না, উল্টে সে তার মেয়াদটাকে এক বছর করে বাড়িয়ে নিতে পারে। তাই রাজ্যে সবসময় বিরোধীরা বলে যে এমার্জেন্সি জারি করো। তাহলে কেন্দ্রে তো আবার আমাদের রাজ্যের যে সরকার, সে তো কেন্দ্রের বিরোধী, তাহলে সে তো বলতে পারতো যে চলো কেন্দ্রেও ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দাও। এটা কিন্তু ভুলেও বলে না, কারণ কেন্দ্রের ন্যাশনাল এমার্জেন্সি জারি করলে কেন্দ্র সরকার লাভ পাবে, আর রাজ্যে ন্যাশনাল এমার্জেন্সি জারি করলে রাজ্য সরকারের ক্ষতি হবে। ক্ষতি মানে তার তো জীবনটাই আর থাকবে না। বোঝা গেল? যার জন্যই কিন্তু কেন্দ্রের ন্যাশনাল এমার্জেন্সি জারি করার দাবি কোনো কেন্দ্রীয় বিরোধীরা কেউ জানায় না, তাই না? তোমরা দেখেছো কখনো কেউ বলছে, রাহুল গান্ধী বলছে যে ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দাও, মোদি কাজ করতে পারছে না, বলে কখনো? না স্যার। আচ্ছা, তো ব্যাপারটা বোঝা গেছে আশা করছি। এরপরে আমরা আসছি দুটো অ্যামেন্ডমেন্টে। 38 অ্যামেন্ডমেন্ট 1975-এ 38তম অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, সেখানে বলা হয়েছিল যে পুরো এই যে এমার্জেন্সি, ন্যাশনাল স্টেট এমার্জেন্সি,
এটা ডিপেন্ডিং অন স্যাটিসফ্যাকশন অফ প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করবে। প্রেসিডেন্ট চাইলে স্টেট এমার্জেন্সি জারি করবে, না চাইলে করবে না। এবং বলা হয়েছিল এটা বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ, এটার কোনো জুডিশিয়াল রিভিউ হবে না। অর্থাৎ কোনো কোর্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এটা ঠিক করা হলো না ভুল করা হলো তাই নিয়ে কোনো মতামত রাখতে পারবে না। ঠিক আছে। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মোরারজি দেশাই ঠিক সেই একই ব্যাপার, কি করলো যে আগের এই প্রভিশনটা ডিলিট করে দিল, বললো না এমনটা নয়, কোর্ট জুডিশিয়াল রিভিউ অবশ্যই দেবে। বোঝা গেল? এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরের ব্যাপারটাতে আসি। এই একটা মারাত্মক কেস, এই কেসটা মনে রাখবে, এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে ন্যাশনাল এমার্জেন্সির কোমর ভেঙে দিয়েছিল একেবারে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, বা বলতে পারো বকলমে মোরারজি দেশাই বা মোরারজি দেশাইয়ের সেই সরকার। ঠিক আছে। ঠিক এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসটা বা এই কেসের যে রায় সেটা কিন্তু স্টেট এমার্জেন্সির কোমর ভেঙে দিল। এসআর মুম্বাই এই কেসের রায়ের পরে কিন্তু আমরা আর স্টেট এমার্জেন্সি দুম করে যেখানে খুশি দেখতে পাই না। পশ্চিমবঙ্গে যা কন্ডিশন, বিরোধী এবং সরকার এবং পশ্চিমবঙ্গের মূল বিরোধী কেন্দ্রের মূল সরকার, যদিও অনেকে মনে করে, আমারও কখনো কখনো মনে হয়, মানে বেশ মনে হয় দুজনের মধ্যেই সেটিং আছে, অন রেকর্ডই বলছি, যাই হোক, তবুও যেভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরোধীরা উঠে পড়ে লেগেছিল, যদি এসআর মুম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের এই রায় না থাকতো তাহলে কিন্তু আমারও মনে হয় দুম করে যে কোনো সময় স্টেট এমার্জেন্সি জারি হয়ে গেলেও যেতে পারতো। ঠিক আছে। এই এসআর মুম্বাই ভার্সেস স্টেট ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসটার একটু গল্প বলবো। এসআর মুম্বাই ছিল তৎকালীন কর্ণাটকের সিএম। ঠিক আছে। কখন তৎকালীন মানে ঠিক এই ডিসেম্বর মাস যে সময়টা চলছি আমরা, এই সময়ের ঘটনা। ওই যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল 1992, তাই তো? ঠিক বলছি কি? ডিসেম্বর 6, 1992 বাবরি মসজিদ, তাই তো অর্পিতা? হ্যাঁ। তো বাবরি মসজিদ ডিসেম্বর 6 এ ধ্বংস হওয়ার পরে, তারপরেই ওই 1993 জানুয়ারি বা ডিসেম্বর থেকেই মানে ওই ইউপির আশেপাশে, মধ্যপ্রদেশ আর আশেপাশে স্টেট গুলোতে ধর্মীয় অরাজকতা দেখা যায়। ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য পর পটাপট যেমন দোকানে ঝাঁপ পড়ে, সেই রকম পটাপট একটার পর একটা স্টেটে শুধু এমার্জেন্সি জারি হচ্ছে, 3356 জারি হচ্ছে। কিন্তু কর্ণাটকে তার কোনো আঁচ ছিল না। কর্ণাটক ঠিকঠাক চলছে, কোনো সাম্প্রদায়িক গন্ডগোল নেই, কিছু নেই, ঠিকঠাক। যেমন পশ্চিমবঙ্গে সেই সময় সত্যি কথা বলতে এই সাম্প্রদায়িক গন্ডগোলের ঝাঁজ পশ্চিমবঙ্গে এসে পৌঁছায়নি, পৌঁছলেও সেটা উগ্রতায় প্রকাশ পায়নি। ঠিক আছে। মানুষ হয়তো কানাঘুষো নিয়ে আলোচনা করেছে বা মনে মনে রেগেছে। ঠিক আছে। ঠিক কর্ণাটকেও সেরকম ছিল। কিন্তু হঠাৎ করে কর্ণাটকের গভর্নর প্রেসিডেন্টকে বলে এমার্জেন্সি জারি করে দেয়। ঠিক আছে। তো কর্ণাটকের সরকার পড়ে যায়। তাহলে তো এটা আমি এখানে লেখা হতো যে স্টেট কর্ণাটকা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, স্টেট অফ কর্ণাটকা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো যাই হোক, তার ফলে কি হয়, ওনার যে কর্ণাটকের তৎকালীন সিএম সুপ্রিম কোর্টে চলে গিয়ে মামলা করে দেয় যে জোর করে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে বলপূর্বক ভাবে এখানে এমার্জেন্সি জারি করা হয়েছে এবং আমি সিএম, আমার কোনো মতামত নেওয়া হয়নি। কেন্দ্রের বক্তব্য স্টেটে এমার্জেন্সি জারি হবে, সিএম এর মতামত কেন নেব? এবার সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বেশ কিছু দারুণ ব্যাপার স্যাপার বললো। কি বললো? সুপ্রিম কোর্ট বললো, প্রথমত যেটা বললো সেটা যে ফেডারেল স্ট্রাকচার ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ আদার কান্ট্রি। সুপ্রিম কোর্ট বললো আমাদের ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার আছে সেটা অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার করা যাবে না। রায় কিন্তু এটা প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের। ঠিক আছে। আমরা জেনারেলি পড়েছি স্যালিয়েন্ট ফিচার্স বা অন্যান্য জায়গায় যে আমাদের ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার সেটা কানাডাকে ফলো করে। পড়েছি না? পড়েছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবং কাল যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার কাকে ফলো করে, এর পরেও আমি বলবো তোমরা লেখো কানাডা, কারণ ডব্লিউবিসিএস, পিএসসি, ইউপিএসসি এখনো সেই কানাডাতেই পড়ে আছে। ঠিক আছে। এখানেই একটা আইএএস অফিসার ওই তোতলায় একটা জাজের সামনে গিয়ে, অ্যাডভোকেটের সামনে গিয়ে ঠিক এই জায়গাতেই, তাই না? কারণ
বেশ কিছু জায়গা আমাদের WBCS গ্রাউন্ডে আপডেট করা হয় না বা একটু অন্যরকম ভাবে ভাবা হয় না, যেখানে এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1993, 1992, 1993 সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে, এন্ড সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ কনস্টিটিউশন। তারপরেও কি করে যে আমাদের ইউপিএসসি পিএসসি তে এই কোশ্চেন গুলো আসে আর এই পরপর কানাডা অ্যান্সার নেয় ভগবান জানে। ল স্টুডেন্টদের কাছে বললে কিন্তু হা হা করে হেসে দেবে মুখের ওপরে, বলবে বাবা কিছুই জানে না ধর, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো তার মানে আমরা কি জানতে পারছি যে ফেডারেল স্ট্রাকচার কিন্তু আমাদের কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, না কানাডা না ইউএসএ, ভারতবর্ষের নিজস্ব ফেডারেল স্ট্রাকচার এটা কে বললো? সুপ্রিম কোর্ট বললো। আর কি বললো সুপ্রিম কোর্ট? যে প্রোক্লেমেশন অফ আর্টিকেল 356 ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। আর্টিকেল 356 যে প্রোক্লেম করা হবে সেটা জুডিশিয়াল রিভিউ করা হবে। সবসময় আর্টিকেল 356 তুমি প্রোক্লেম করলে তার মানে বাই ডিফল্ট সেটা জুডিশিয়াল রিভিউতে চলে গেল। কোর্ট কিন্তু সেটা দেখবে যে তুমি 356টা ঠিকঠাক করলে নাকি তোমার সরকারের ইগো মেটানোর জন্য করলে, এটা কিন্তু দেখবে। বোঝা গেল? তাছাড়াও আরো একটা কথা বলা হয়েছিল, সেটা এখানে বলা নেই, সেটা একেবারে পলিটিক্যাল কথা, পলিটিক্যাল প্রেসিডেন্স। তবে এখানে বলে রাখি, এসআর মুম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে লাস্ট যে কথাটা বলা হয়েছে সে কথাটা হচ্ছে যে কোন স্টেটে স্টেট এমার্জেন্সি জারি করতে গেলে সেই স্টেটের গণতন্ত্রকে অবশ্যই একটা মুখ্য দায়িত্ব দিতে হবে। তার মানে সেই স্টেটে ফ্লোর টেস্ট করতেই হবে। ফ্লোর টেস্ট মানে বিধানসভাতে সেখানে আগে আলোচনা করে ভোটাভুটির মাধ্যমে দেখতে হবে যে বিধানসভার যারা সদস্য রয়েছে বা এমএলএ রয়েছে বা বিধান পরিষদের যারা সদস্য রয়েছে এমএলএ রয়েছে তাদের মধ্যে ভোটাভুটিতে দেখতে হবে যে কতজন এমার্জেন্সি চাইছে। যদি দেখা যায় যে বেশিরভাগ মানুষ এমার্জেন্সি চাইছে না, তাহলে কিন্তু এমার্জেন্সি জারি করানো যাবে না। বোঝা গেল? তাহলে ভাবো, বিজেপি যতই নাচুক, যতই উচ্চ বাচ্চা করুক, পশ্চিমবঙ্গে কি এই সময় ফ্লোর টেস্ট করতে পারবে? ফ্লোর টেস্ট করে এমার্জেন্সি জারি করানো সম্ভব? ফ্লোর টেস্ট করে এমার্জেন্সি জারি করানো সম্ভব নয়। এবং এই কেসে আরো একটা কথা বলে রাখি, এই কেসে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল এই যে টেস্টিং মেথড, এটা ফ্লোর টেস্ট কেন বলছে? কারণ বিধানসভার ফ্লোরেই করতে হবে। রাজ্যপাল যদি মনে করে যে আমার রাজভবনে চলে আসো, এখানে এমএলএরা এসে নিজেদের মতো করে ভোট দিয়ে যাবে, তাতেও হবে না, বিধানসভার ফ্লোরেই এটা করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো যাই হোক, তো যার জন্য এই এসআর মুম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে কিন্তু একেবারে কোমর ভেঙে গেল আমাদের স্টেট এমার্জেন্সির। সুতরাং সেই না, এই কেসটার পর থেকে কিন্তু দুমদুম করে এখানে সেখানে স্টেট এমার্জেন্সি জারি হচ্ছে, যেটা আগে হতো মুড়ি মুরগির মতো স্টেট এমার্জেন্সি জারি। তোমাদেরকে বলেছিলাম যে আর্টিকেল 356 তোমাদেরকে বলেছিলাম, যেটাতে প্রশ্ন আসে এসছে ইউপিএসসি তে, এটাকে বলা হয় মোস্ট মিসইউজড আর্টিকেল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতবর্ষের সংবিধানের সব থেকে বেশি মিসইউজ করা হয়েছে এই আর্টিকেলটাকে, সব থেকে বেশি মিসইউজ করা হয়েছে। এবং শুনলে অবাক হবে, এই আর্টিকেল 356 বা এমার্জেন্সি প্রভিশন যখন সংবিধানের অন্তর্গত করা হচ্ছে, তখন গণপরিষদে সকলেই বি.আর. আম্বেদকরের বিরোধিতা করছে। বি.আর. আম্বেদকরকে বলেছিল যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে এমার্জেন্সি প্রভিশন এক্সিস্ট করে সেই সময় 1947-এ। ঠিক আছে, তাহলে স্যার আমরা যে পড়েছি উইমার কনস্টিটিউশন অফ জার্মানি থেকে এমার্জেন্সি চলাকালীন সময়ে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড রাখা হবে, এই কনসেপ্ট নিয়েছি। উইমার কনস্টিটিউশন অফ জার্মানির এমার্জেন্সি মানে আমাদের এই এমার্জেন্সি নয়। ওদের ওখানে এমার্জেন্সি মানে যদি কোনো বিপদ হয়, আপদ হয়, সেই সময় ওদের স্পেশাল কিছু আইন সেটাকে বলা হচ্ছিল। ঠিক আছে, আমরা তো কনসেপ্ট নিয়েছি, আমরা তো পুরো ব্যাপারটা নিইনি। ঠিক আছে, বোঝা গেল? তো যাই হোক, তো পৃথিবীতে যে সময় আমাদের সংবিধান রচনার কাজ চলছিল, তখন থেকে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশে এরকম এমার্জেন্সি প্রভিশন বলে কিছু নেই যে সংবিধানের মতো চলবে, আবার মাঝে মাঝে হঠাৎ সংবিধান রূপ পরিবর্তন করে এমার্জেন্সিতে চলে যাবে, তখন সব নিয়ম পাল্টে যাবে, উল্টে যাবে, এমনটা কিন্তু নেই, কেবলমাত্র ভারতবর্ষে আছে। ঠিক আছে, কিন্তু বি.আর. আম্বেদকর বুঝিয়েছিল যে কেন ভারতবর্ষের মতো একটা ফেডারেল স্টেটে স্টেট এমার্জেন্সি খুব দরকার, নতুবা এই স্টেটগুলো যে কোনো সময় দেশের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করতে পারে, তখন তোমরা কি করবে? ঠিক আছে, এছাড়াও বি.আর. আম্বেদকর ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে বলেছিল যে আমার দৃঢ় বিশ্বাস এই আর্টিকেল 356 একটা ডেড ওয়েপন হিসেবে কনস্টিটিউশনে থেকে যাবে, যার কখনো কোনো রকম ইউজ হবে না। ঠিক আছে, যদিও তার প্রথম মিস ইউজ শুরু হয়ে গেছিল বি.আর. আম্বেদকর বেঁচে থাকাকালীনই। তো যাই হোক, তো এই ডেড ওয়েপন যেটাকে ভেবেছিল আমাদের সংবিধানের জনক, সেটা ডেড ওয়েপন আর থাকলো না, সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মিস ইউজড আর্টিকেলে পরিণত হলো। তো তাই সেই জন্য এটার কিন্তু জুডিশিয়াল রিভিউ এখন হয়, এখন আর এটার মিস ইউজ করা সম্ভব। বোঝা গেল?
বোঝা গেল? তো এই ছিল স্টেট এমার্জেন্সি, এছাড়া আর অন্য কিছু বলার নেই। তোমাদের ক্ষেত্রে বা WBCS আমাদের এই লাইনের ক্ষেত্রে দুটো জিনিস খুব, এখানে এসআর মুম্বাই থেকে দুটো জিনিস আমাদের মনে রাখলেই হবে। এসআর মুম্বাই কেসে বলেছিল যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার হচ্ছে ইউনিক ফেডারেল স্ট্রাকচার, কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। আর বলেছিল যে 356 সবসময় জুডিশিয়াল রিভিউর আন্ডারেই পড়বে। ঠিক আছে, ল স্টুডেন্ট সবগুলো মনে রাখে যে ফ্লোর টেস্ট দিতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, আর অনেক ব্যাপার স্যাপার ছিল, সেটা নিয়ে চাপ নেই। আচ্ছা, এটা ছিল স্টেট এমার্জেন্সি। আমি যদি বোঝা যায় তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সিটা শুরু করছি। জ্যোতিকা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ফিনান্সিয়াল এমার্জেন্সি অ্যাকচুয়াল ডেট ওয়েপন, যেটা কখনো জারি করা হলো না আর কখনো জারি করা হবেও না। ঠিক আছে, ভারতবর্ষে কখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হবেও না, এটাই ডেট ওয়েপন হিসেবে থেকে গেছে। কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 360 তে আছে, খুব ছোট্ট অল্প করে একটু বুঝলেই হয়ে যাবে। আর্টিকেল 360 তে আছে, কি বলছে আর্টিকেল 360? এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু প্রোক্লেম ফিনান্সিয়াল এমার্জেন্সি হোয়েন ফিনান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ দ্য কান্ট্রি ইজ থ্রেটেন্ড। কি বলছে আর্টিকেল 360? প্রেসিডেন্টকে এম্পাওয়ার করছে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করতে যখন দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি বা দেশের ধার বা ঋণ বৈদেশিক বাজারে অনেক বেশি হয়ে যাবে। বোঝা গেল? আর কত বেশি হবে রে বাবা। ঠিক আছে। আচ্ছা, এই ফিনান্সিয়াল এমার্জেন্সির ক্ষেত্রে ঠিক স্টেট এমার্জেন্সির মতো ওই দুটো অ্যামেন্ডমেন্ট সেম এখানে বলছে, একই জিনিস। 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এটাকে জুডিশিয়াল রিভিউর ঊর্ধ্বে রাখা হয়েছিল। তারপরে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ বলা হলো যে ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি জারি করা হয় তাহলে তার ডিসিশন কোর্ট অফ লতে চ্যালেঞ্জ করা যেতে পারে বা জুডিশিয়াল রিভিউর মধ্যে আনা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, কি চলবে ফিনান্সিয়াল এমার্জেন্সি? একেবারে স্টেট এমার্জেন্সির মতোই ব্যাপার স্যাপার গুলো নিড টু পাস বাই দ্য পার্লামেন্ট উইদিন 2 months ফ্রম দ্য ডেট অফ ইস্যু। পার্লামেন্টের 2 মাসের মধ্যে যেদিন ইস্যু করা হবে, প্রেসিডেন্ট যেদিন ফিনান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করবে সেদিন থেকে 2 মাসের মধ্যে পার্লামেন্ট থেকে এটা পাস করাতে হবে উভয় পক্ষ থেকে। কন্ডিশনস আর এস সেম অ্যাজ স্টেট এমার্জেন্সি। এস সেম অ্যাজ স্টেট এমার্জেন্সি কন্ডিশন কেন বলা হচ্ছে? কারণ স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে ওই যে আমরা খটোমটো ব্যাপারগুলো পড়লাম, যদি রাজ্যসভা অ্যাপ্রুভ করে আর লোকসভা অ্যাপ্রুভ করার আগেই লোকসভা ভেঙে যায়, তাহলে আবার নতুন করে লোকসভা গঠন হয়ে তার প্রথম সিটিং থেকে 30 দিন পর্যন্ত সময় পাবে। এই সব ব্যাপারগুলো এখানেও রয়েছে, তাই বলা হচ্ছে কন্ডিশনস আর অ্যাজ সেম অ্যাজ স্টেট এমার্জেন্সি। বোঝা গেল প্রথম পয়েন্টটা? আচ্ছা, তারপর কি বলছে? সিম্পল মেজরিটি রিকোয়ার্ড। সিম্পল মেজরিটি দরকার এখানে। আচ্ছা, এমার্জেন্সি ক্যান কন্টিনিউ ফর ইনডিফিনাইট পিরিয়ড। এমার্জেন্সি যতদিন খুশি চলতে পারে। ঠিক আছে, এমার্জেন্সি যতদিন খুশি চলতে পারে। কিন্তু এখানে আরো একটা কথা বলে রাখি, এটা তোমরা মনে রাখো যে এট এ টাইম 6 months, একদম ন্যাশনাল এমার্জেন্সির মতো এট এ টাইম 6 months করে যত খুশি চলতে পারে। ঠিক আছে, স্টেট এমার্জেন্সির মতো নয় যে 3 বছর চলবে, সেই 3 বছরের মধ্যে আবার টার্মস কন্ডিশনস আছে, এমন কোনো ব্যাপার নেই। ন্যাশনাল এমার্জেন্সির মতো যতদিন খুশি চলতে পারে। আর রিভোক এট এনি টাইম বাই প্রেসিডেন্ট মনে করলে যে কোনো সময় রিভোক করতে পারে। নো নিড টু পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। পার্লামেন্টারি অ্যাপ্রুভালের কোনো দরকার নেই, পার্লামেন্টারি অ্যাপ্রুভাল প্রয়োজন পড়ে না। ঠিক আছে। আচ্ছা, আর এটাতে বোঝার কিছু নেই। কিছু এফেক্ট আমরা দেখে নেবো যে ফিনান্সিয়াল এমার্জেন্সিতে কি এফেক্ট হয়, যেটা আমরা সবাই জানি। ফিনান্সিয়াল পাওয়ার অফ স্টেট কনসেন্ট্রেটেড ইন সেন্ট্রাল এক্সিকিউটিভ। সেন্ট্রাল এক্সিকিউটিভের কাছে স্টেটের ফিনান্সিয়াল পাওয়ার কনসেন্ট্রেটেড হয়ে যায়, অর্থাৎ রাজ্যগুলোর আর কোনো ফাইন্যান্সিয়াল কোনো ফ্রিডম থাকবে না। রাজ্যগুলো তাদের ফিনান্সিয়াল বিল পাস করতে পারবে না, রাজ্যগুলো কোনো টাকা পয়সা স্টেটের অনুমতি ছাড়া খরচ করতে পারবে না, এটসেট্রা এটসেট্রা।
আর কি বলছে all states has to follow guidelines given by central executive প্রত্যেকটা স্টেটকে সেন্ট্রাল এক্সিকিউটিভের দেওয়া গাইডলাইন ফলো করতে হবে সেন্ট্রাল এক্সিকিউটিভ মিন্স কেন্দ্রের যে মন্ত্রী পরিষদ ঠিক আছে such as reduction of salary tax hike etc এই সময় কি হতে পারে স্যালারি কমিয়ে দিতে পারে ঠিক আছে ট্যাক্স বাড়িয়ে দিতে পারে যেমন অর্পিতা চাকরি করে অর্পিতার স্যালারি কমিয়ে দিল দুম করে দেখা গেল অর্পিতার অফিসে সেম স্কেলে চাকরি করে আরেকজন অর্পিতার স্যালারি মানে এটা র্যান্ডম করতে পারে অর্পিতার স্যালারি কমিয়ে করে দিল 10,000 টাকা কেটে দিচ্ছে আর তার কেটে নিচ্ছে 2,000 টাকা কিছু করার নেই দেখলে বাজে লাগবে এইরকম ভাবে এগুলো কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সিতে র্যান্ডম হতে পারে সেটা বলা আছে এটা ফিনান্সিয়াল এমার্জেন্সি কখনো জারি হয়নি এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই খুব একটা কোশ্চেন আসে না তাই ছোট করে পড়ানো হচ্ছে ঠিক আছে আচ্ছা আর কি করতে পারে যারা চাকরি করে না তাদের জন্য কি করতে পারে তাদের ট্যাক্স হাইক করে দিতে পারে বললো যে বছরে 100 টাকা ইনকাম করলেও তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে তাই তো বিভিন্ন রকম ট্যাক্স হাইক করে দেবে দিয়ে মানে এমার্জেন্সি কেন জারি হচ্ছে ভারতবর্ষের ফিনান্সিয়াল স্টেবিলিটি কমে গেছে যার কাছে যা আছে পারলে বাড়ি কমানো মা বোনেদের যে 2 টাকা 4 টাকার কয়েনের ভান্ডার সেটাও ভেঙে নিয়ে চলে যায় আর কি সুতরাং সমস্ত টাকা পয়সা এখন কেন্দ্র নিজের কাছে টানবে এই হচ্ছে মূল কথা সেই জন্যই স্যালারি রিডাকশন করবে ট্যাক্স হাইক করবে যা যা করা সেগুলো সব করবে আর কি বলছে অল মানি বিলস সমস্ত মানি বিলস অফ স্টেট অ্যাসেম্বলি kept reserved for president প্রেসিডেন্টের জন্য রিজার্ভ রাখা হবে যদি স্টেট অ্যাসেম্বলির কোনো মানি বিল পাস হয়ে থাকে সেই মানি বিলে কিন্তু গভর্নর সিগনেচার করবে না সেটা প্রেসিডেন্টের কাছে যাবে প্রেসিডেন্ট যদি সিগনেচার করে তবেই স্টেট সেই মানি বিলটাকে পাস করাতে পারবে বোঝা গেল আর এমার্জেন্সি ফিনান্সিয়াল এমার্জেন্সি হ্যাজ নট বিন এক্সপেরিয়েন্সড ইন ইন্ডিয়া ভারতবর্ষে ফিনান্সিয়াল এমার্জেন্সি কখনোই জারি হয়নি আর কখনো হবেও না কারণ ফিনান্সিয়াল এমার্জেন্সি যদি ভারতবর্ষে জারি করতে হয় তাহলে প্রেসিডেন্ট তো আর নিজে থেকে জারি করবে না মন্ত্রী পরিষদ প্রেসিডেন্টকে বলবে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করুন অবস্থা খুব খারাপ তবেই জারি হবে তাই তো সুতরাং মন্ত্রী পরিষদ কখনোই প্রেসিডেন্টকে বলবে না যে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করান কেন বলবে না কারণ কোন মন্ত্রী পরিষদ নিজে দায়িত্ব নিয়ে বলবে যে আমি দেশ চালাতে পারিনি ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ করে ফেলেছে আপনি এমার্জেন্সি জারি করুন এমার্জেন্সি চলে যাওয়ার পরে বা এমার্জেন্সি থাকাকালীন সময়ে যদি ভোট হয় তাহলে তো সে আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না কোনো মন্ত্রী পরিষদ বা কোনো সরকার সে হাত তুলে স্বীকার করবে যে আমি আমার দেশের ফিনান্সিয়াল স্টেবিলিটি খারাপ করে ফেলেছি আর আমি স্টেবিলিটি ধরে রাখতে পারছি না এমার্জেন্সি জারি করা হোক কেউ কখনোই বলবে না সুতরাং কখনোই এমার্জেন্সি জারি হবে না যত খারাপ এমার্জেন্সি থেকেও খারাপ অবস্থা হয়ে যেতে পারে ফিনান্সিয়াল কন্ডিশন তবুও কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি কেউ জারি করবে না কেউ হাত তুলে বলবে না যে আমি আর পারছি না আমার পক্ষে সম্ভব নয় ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করে টাকা পয়সা কিছু নিয়ে আসুন তাই তো তোমাদের কি মনে হয় তো যার জন্য ফিনান্সিয়াল এমার্জেন্সি কখনোই জারি হবে না তবে এটা মনে রাখো ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হলে সব থেকে বেশি কোশ্চেন এতদিন যেটা থেকে আসতো ওটাই আসতো যে রিডাকশন অফ স্যালারি এন্ড ট্যাক্স হাইক প্রত্যেকটা সরকারি কর্মচারী বা বিভিন্ন আধা সরকারি কর্মচারী প্রত্যেকেরই কিন্তু স্যালারি কমিয়ে দেওয়া হয় নিজের মতো করে র্যান্ডম স্যালারি কমাতে পারে প্রেসিডেন্ট যে কোনো ডিপার্টমেন্টে যেমন খুশি স্যালারি কমাতে পারে ঠিক আছে সেটা তখন হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি ভারতবর্ষের যতগুলো পদ আছে সাংবিধানিক পদ অসাংবিধানিক না মানে এক্সট্রা কনস্টিটিউশনাল পোস্ট যতগুলো যা আছে সবগুলোই কিন্তু স্যালারি প্রেসিডেন্ট কমিয়ে দিতে পারেন আর যারা স্যালারিড নয় তাদের ট্যাক্স বাড়িয়ে দেবেন ঠিক আছে এটা করতে পারেন বোঝা গেল এই ছিল ফিনান্সিয়াল এমার্জেন্সি আশা করছি স্টেট আর ফিনান্সিয়াল এমার্জেন্সি দুটোই বোঝা গেছে তাই তো পরের ক্লাসে এখানে দুটো ব্যাচ একসাথে আছে অনেকেই অজানা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ মৌসুমী কিছু একটা বলবে মৌসুমী বলো না স্যার বুঝতে পেরেছি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে বুঝেছো তার জন্য ধন্যবাদ আর পরের ক্লাসে মানে অর্পিতাদের ব্যাচ কোয়ালিটি ব্যাচ 12 যারা আছো তাদের পরের ক্লাসে তাদের যেমন চলছে তেমনই চলবে আর পরের সপ্তাহে ব্যাচ 11 যারা আছো কোয়ালিটি ব্যাচ 11 এ যারা আছো তাদের ওই যে সুপ্রিম কোর্টের কোশ্চেন অ্যান্সার গুলো ডিসকাস হবে তারপরের সপ্তাহে আবার দুজনের একসাথে একটা এরকম ফ্রাইডেতে ক্লাস হবে সেখানে এমার্জেন্সির কোশ্চেন অ্যান্সার ডিসকাস হবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই গুড নাইট
হ্যাঁ বলো। হ্যাঁ বলো জ্যোতিকা। স্যার আমার আগের দিনের একটা জায়গায় একটু প্রবলেম ছিল তো বুঝতে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো স্যার ওই বলো, বলো, বলো বলো legislative ওই বাকিটা সলভ করে দেবে। স্যার লেজিসলেটিভের যে জায়গাটা ছিল ওখানটা স্যার ওই লাস্ট দুটো পয়েন্ট আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। কি কি পয়েন্ট কি কি পয়েন্ট বলো একটু আমাকে বলো, পড়ে বলো। বলো পড়ে বলো পড়ে বলো, বাকিরা তো রয়েছে ওরাই বলে দেবে তোমাকে। কোন পয়েন্ট কোন পয়েন্ট দুটো বলো। একটা স্যার আছে লাইফ অফ লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ফর 1 year at a time, it can be extended time and again, এটা একটা। আর দিস এক্সটেনশন ক্যান নট কন্টিনিউ বিয়ন্ড আ পিরিয়ড অফ 6 আফটার এমার্জেন্সি হ্যাজ ক্লোজ টু অপারেট। আচ্ছা আচ্ছা তুমি ভিডিওটা দেখেছিলে? হ্যাঁ স্যার দেখেছি। তাও বোঝুনি? স্যার প্রবলেম হচ্ছে মানে ওখানে স্যার ভয়েস ডাবল হচ্ছে, তো অনেক জায়গাতে প্রবলেম হচ্ছে ওটা করতে। আরে বাবা সে কি, তাই নাকি? তাই হ্যাঁ নাকি? স্যার আপনার ভিডিওতে ভয়েস ডবল আসছে, ল্যাপটপ থেকে ভয়েস নিচ্ছে হ্যাঁ আর স্যার আপনার এটাও ফোন থেকে ভয়েস নিচ্ছে। দুটো থেকেই দুটো থেকেই ভয়েস নিচ্ছে? হ্যাঁ স্যার ল্যাপটপে মাইক সব অন আছে, ভিডিওতেই? ল্যাপটপে ইনবিল্ট হ্যাঁ ওইটাতে আছে স্যার, বাকি ভিডিও তো দেখিনি আমি। স্যার কিছু কিন্তু কিছু জায়গায় বোধহয় নেটওয়ার্ক সমস্যার জন্য আবার সেটা কেটেও হতে হতে পারে, গিয়েছে। হতে পারে। ল্যাপটপে তো আমার ভয়েস অফ করা, মিউট করা আছে, তাহলে তো এখনই তো ডাবল ভয়েস আসছে তোমাদের কাছে। তাহলে তাহলে এটাকে খুলে দিই না? এখন দেখো। এখন দেখো। জানি না হ্যাঁ ভিডিওতে স্যার এখন ভয়েস ডবল ডাবল আসছে ছিল। স্যার। রেকর্ডিং এ মনে হয় দুটো মাইক অন আছে রেকর্ডিং এর সময়। রেকর্ডিং এর সময় দুটো মাইক অন নেই তো, থাকা তো উচিত নয়।